আচ্ছা, তোমরা সবাই জানো যে আমরা জীবজগতের কত ধরনের জীব আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। জীবজগতের সবচেয়ে গ্রহণযোগ্য একটা শ্রেণীবিন্যাস হচ্ছে বিজ্ঞানী মার্গুলিস 1974 সাল এর প্রদত্ত শ্রেণীবিন্যাস। ডক্টর লিন মার্গুলিস 1974 সালে জীবজগতের সবচেয়ে গ্রহণযোগ্য একটা শ্রেণীবিন্যাস দিয়েছিল। বিজ্ঞানী মার্গুলিস এই পৃথিবীর সমস্ত জীবকে দুই ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে প্রোক্যারিওটা বা আদি কোষ, আর একটা হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষ। প্রোক্যারিওটা বা আদি কোষের মধ্যে একটা রাজ্য ছিল যার নাম হচ্ছে মোনেরা। প্রোক্যারিওটা এই রাজ্যে একটা জীব, প্রোক্যারিওটা সুপার কিংডমে একটা রাজ্য ছিল মোনেরা। মোনেরা রাজ্যে ছিল ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। মোনেরা রাজ্য প্রোক্যারিওটা সুপার কিংডমে। বিজ্ঞানী মার্গুলিস বলেছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষে রয়েছে আরো কিছু সুপার কিংডম, যেটা নিয়ে আমরা আলোচনা করব। গ্রুপে কয়েকজন নতুন স্টুডেন্ট আছো, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, তোমরা যারা নতুন জয়েন করেছো গ্রুপে আমাদের, তারা আগের ভিডিওগুলো খুব দ্রুত দেখে ফেলবা, কারণ আগের ভিডিওগুলো তুমি যদি না দেখো তাহলে নতুনগুলো তোমার বুঝতে কষ্ট হবে। গ্রুপে ঢুকলে গ্রুপে তুমি দেখবা যে অ্যানাউন্সমেন্ট নামে একটা অংশ রয়েছে। এই অ্যানাউন্সমেন্ট অংশে তুমি যদি ক্লিক করো তাহলে অ্যানাউন্সমেন্ট অংশে গেলে ভিতরে সবগুলো আগের ক্লাস লেকচার এবং ভিডিও দেয়া আছে। সুতরাং আগের ভিডিওগুলো দেখে নিয়ে তুমি নতুন ক্লাসগুলোতে জয়েন করতে পারো সুন্দরভাবে। সুতরাং যারা নতুন জয়েন করেছে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে তোমরা এই অ্যানাউন্সমেন্ট সেকশনে যে সবগুলো ভিডিও দেখে ফেলবা। এই কথা বলে আমি শুরু করছি আজকে নতুন ক্লাস। আমরা আবার সবাইকে বলে দিচ্ছি যে যারা নতুন জয়েন করেছে তাদের পড়া ধরতে একটু কষ্ট হতে পারে, সুতরাং তারা আগের ভিডিওগুলো, আগের ক্লাস লেকচারগুলো ভালো করে নোট করে নাও। অ্যানাউন্সমেন্ট সেকশন থেকে আমাদের গ্রুপের অ্যানাউন্সমেন্টে সবগুলো অংশ সুন্দরভাবে দেয়া আছে। আমরা বলেছিলাম বিজ্ঞানী ডক্টর লিন মার্গুলিস পৃথিবীর সমস্ত জীবকে দুই ভাগে ভাগ করেছে। প্রোক্যারিওটা মানে আদি কোষ, ইউক্যারিওটা মানে প্রকৃত কোষ। আদি কোষ নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে প্রকৃত কোষ ইউক্যারিওটা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা লাইভে আছো তোমরা আমাকে কমেন্টস করে জানাও বিজ্ঞানী ডক্টর লিন মার্গুলিস ইউক্যারিওটা সুপার কিংডমে কয়টি রাজ্য রেখেছিল। তোমরা যারা লাইভে আছো আমাকে কমেন্টস করে জানাও যে ডক্টর লিন মার্গুলিস ইউক্যারিওটা সুপার কিংডমে মোট কয়টা রাজ্য রেখেছিল। আমরা জানি মার্গুলিস এই পৃথিবীর সমস্ত জীবকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রোক্যারিওটা বা আদি কোষ, আর একটা হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষ। আমি তোমাদেরকে বলতে চাই যে ডক্টর লিন মার্গুলিস ইউক্যারিওটা সুপার কিংডমে কয়টা রাজ্য রেখেছে। এখানে আমি দেখতে পাচ্ছি পান্না আলম ভুল অ্যান্সার করেছে, তারপরে আব্দুল জব্বার ভুল অ্যান্সার করেছে, মোকলেসা খানম ত্রিনা ভালো মেয়ে সঠিক অ্যান্সার করেছে 4টা। আমি দেখতে পাচ্ছি সুবাতারন্নুম আভা ভালো মেয়ে 4টা রাজ্য, রূপম বণিক ভালো ছেলে 4টা রাজ্য, মোর্শেদা আলম ভালো মেয়ে 4টা রাজ্য, প্রমিতা জামান 4টা অসাধারণ, আম্বিয়া সুলতানা শিউলি 4টা সুন্দর, পান্না আলম সুন্দর, শামসুন নাহার 4টা সুন্দর, জনি সরকার সুন্দর, সালেউদ্দিন আহমেদ সুন্দর, মাহমুদা খানম 5টা ভুল করেছে। যারা 4টা লিখেছো তাদেরটা হয়েছে। আমি বলতে চাই যারা 5টা লিখেছো তারা পড়াশোনা কিচ্ছু করো না, তারা অলরেডি ফাঁকিবাজি করা শুরু হয়ে গেছো, এবং জীবনের প্রথম থেকে যদি ফাঁকিবাজি করো তোমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। যদি সুন্দর জীবন গড়তে চাও প্রথম থেকে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে ফলো করো। অধিকাংশ বাচ্চা লিখতেছে 4টা, তুমি 5টা লিখেছো, তোমার লজ্জা পাওয়া উচিত। কারণ আমি বলেছিলাম বিজ্ঞানী মার্গুলিস পৃথিবীর পুরো জীবজগৎকে ভাগ করেছে দুই ভাগে। বিজ্ঞানী মার্গুলিস জীবজগৎকে ভাগ করেছিল দুই ভাগে, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটার মধ্যে রেখেছিল অনলি মোনেরা, আর ইউক্যারিওটার মধ্যে রেখেছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তাহলে বিজ্ঞানী ডক্টর লিন মার্গুলিস জীবজগৎকে ভাগ করেছে দুই ভাগে, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। প্রোক্যারিওটার আন্ডারে অনলি মোনেরা গত ক্লাসে আলোচনা করে ফেলেছি। ইউক্যারিওটাতে আছে 4টা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তার মধ্যে আমরা আজকে আলোচনা করছি শুধু প্রোটিস্টা নিয়ে। আসো আমার কাছে, প্রোটিস্টা রাজ্যের কিছু বৈশিষ্ট্য শিখে যাও। প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য যখন শিখবো তখন আমরা পেছনে ঘুরে মোনেরার সাথে কিছু মিল খোঁজার চেষ্টা করব। তোমরা একটা উদাহরণ দেই, বোঝার চেষ্টা কর। তুমি, তোমার মামা নতুন একটা বাসায় থাকে, ধরো তুমি থাকো মণিপুর, তোমার মামা থাকে উত্তরা আবাসিক এলাকায়। এখন তুমি তোমার মামার সাথে যখন প্রাইভেট কারে করে যাচ্ছ তখন সোজা প্রাইভেট কারে চলে যাচ্ছে, তুমি সোজা তাকিয়ে আছো একদম উত্তরা, যে হচ্ছে তোমার মামা যে আবাসিক এলাকায় থাকে উত্তরা আবাসিক এলাকায় চলে গেল সোজা তাকিয়ে। তখন
তোমাকে যদি বলে এখন তুমি ছেড়ে দিল যে তুমি আবার মণিপুর ফিরে যাও, তুমি হারিয়ে যাবে, তুমি চিনতে পারবা না। এজন্য তুমি যখন উত্তরে আবাসিক এলাকায় মণিপুর থেকে যাচ্ছিলা, যখনই একটু সামনে আগাচ্ছে গাড়িটা, তখনই পেছনে তাকিয়ে দেখবা যে কোন এলাকা তুমি ছেড়ে আসলা। আর একটু সামনে আসার পরে তুমি আবার পেছনে তাকিয়ে দেখবা যে কোন এলাকা ছেড়ে আসলা। ধরো তুমি প্রথমে মিরপুর 10 নম্বরে গেলা, মণিপুর থেকে পেছনে তাকিয়ে দেখবা হ্যাঁ মণিপুরকে ফেলে আমি 10 নম্বরে আসলাম। 10 নম্বর থেকে তারপরে তুমি উত্তরে যাওয়ার জন্য মিরপুর 11 নম্বর গেলা, একটু হচ্ছে পেছনে ফিরে তাকাবা হ্যাঁ 10 নম্বর ফেলে 11 নম্বর আসলাম। 11 নম্বর থেকে তুমি কালশি রোডে গেলা, কালশি রোড থেকে হচ্ছে আবার পেছনে ফিরে তাকাবা যে হ্যাঁ আমি 11 নম্বর ফেলে এখন কালশিতে এসেছি। তারপরে তুমি আস্তে আস্তে উত্তরে চলে যাচ্ছ। আমি তোমাকে বলতে চাই এই যেই ছেলেটা পেছনে ফিরে ফিরে বারবার তাকাচ্ছিল, ওকে এখন ছেড়ে দিলে উত্তরা থেকে ও ডাইরেক্ট মণিপুর চলে আসতে পারবে, কারণ পেছনে ঘুরে ঘুরে তাকালে রাস্তাটা ভালোভাবে চেনা যায়। আর যে সোজা তাকিয়ে সোজা চলে গিয়েছে ও পেছনে আর চিনে না কিছু। তাই আমি তোমাকে বলতে চাই প্রতিদিন পড়াচ্ছি, প্রতিদিন সোজা পড়ে চলে যাচ্ছ, পেছনে যা পড়িয়েছি সব ভুলে যাবা। এজন্য আমি তোমাকে বলতে চাই যখনই সামনের একটা অংশ পড়াবো, আজকের পড়াটা যখন পড়ালাম তখন আজকের পড়ার সাথে কালকের পড়ার কি মিল আছে, আজকের পড়ার সাথে কালকের পড়ার কি কি কন্টিনিউশন আছে, সব মিলিয়ে যদি পড়ো, মানে প্রতিদিন পড়ার সময় পেছনের পড়াটা একটু ঘুরে তাকিয়ে দেখবা, তাহলে তোমার মেধাটা হবে অসাধারণ, জীবনে উন্নতি করতে পারবা এবং সফলতা তোমার কাছে দৌড়ে চলে আসবে। সুতরাং আমি বলতে চাই প্রতিদিন পড়ার সময় পেছনে তাকিয়ে ঘুরে দেখবা কি আছে পেছনে, পেছনের লেকচারগুলোতে কি আছে। দেখো আমি প্রতিদিন পড়া শুরু করার সময় একটু পেছনে কিন্তু আমি তাকিয়ে নেই, কারণ পেছনে তাকালে আমার পড়াটা বুঝতে সুবিধা হয়। যেমন আমি আলোচনা করার প্রথমেই বললাম যে ডক্টর মার্গুলিস পৃথিবীর জীবদেরকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রোক্যারিওটা আদি কোষ, ইউক্যারিওটা প্রকৃত কোষ। প্রোক্যারিওটার মধ্যে একটাই রাজ্য আছে মনেরা, ইউক্যারিওটার মধ্যে 4টা রাজ্য আছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এখন ইউক্যারিওটা সুপার কিংডমের মধ্যে প্রোটিস্টা রাজ্য নিয়ে আমি আলোচনা করছি। দেখো প্রোটিস্টা রাজ্যে বলছে ওরা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। প্রোটিস্টা রাজ্যের জীবেরা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। আমি পেছনে ফিরে তাকাবো মনেরা রাজ্যের দিকে। মনেরা রাজ্যে গত ক্লাসের খাতাটা উল্টে দেখো, গত ক্লাসে বলেছিলাম মনেরা রাজ্যের জীবেরা অনলি এককোষী, মনেরা রাজ্যের জীবেরা অনলি এককোষী, মনেরা রাজ্যের জীবেরা শুধুমাত্র এককোষী। কিন্তু প্রোটিস্টা রাজ্যের জীবেরা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। খুব মজার একটা মিল, তুলনা বা পার্থক্য যেটাই বলো পেয়ে গেলাম। এবার স্বভাব বা বসবাসের ধরনটা কেমন? প্রোটিস্টা রাজ্যের জীবেরা একাও থাকতে পারে, আবার কলোনি করে দলবদ্ধভাবেও থাকতে পারে। পেছনে ঘুরে তাকাও, মনের রাজ্যে চলে যাও, খাতার পৃষ্ঠা উল্টাও, দেখো মনের রাজ্যে লেখা আছে ওরা শুধুই কলোনিয়াল, শুধু দলবদ্ধভাবে থাকে, একা বসবাস করতে পারে না। আমি গত ক্লাসে বলেছিলাম ব্যাকটেরিয়ার এই মনের রাজ্য ওরা সবসময় দল বেঁধে চলে, কিন্তু প্রোটিস্টা রাজ্য একটু উন্নত হয়েছে, ওরা দলবদ্ধভাবে থাকতে পারে, আবার মনে চাইলে একাও থাকা শিখেছে এখন। তাহলে প্রোটিস্টা রাজ্যের জীবেরা, এই মনের রাজ্যের জীবেরা ছিল দলবদ্ধ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটিস্টা রাজ্যের জীবেরা দলবদ্ধভাবে কলোনিয়াল অবস্থায় থাকতে পারে, আবার একাও থাকতে পারে। এবার প্রোটিস্টা এবং মনেরার মধ্যে একটা মিল আছে, সরি মনেরা আর প্রোটিস্টার মধ্যে একটা মিল হচ্ছে মনেরার গঠনে আমরা পড়েছিলাম লম্বালম্বি যুক্ত হতে হতে ফিলামেন্ট গঠন করে, এখানেও বলা হচ্ছে লম্বালম্বি যুক্ত হতে হতে ফিলামেন্ট গঠন করে। মনেরা রাজ্যের জীবেরাও ছিল ফিলামেন্টাস, প্রোটিস্টা রাজ্যের জীবেরাও ফিলামেন্টাস। তোমার খাতা উল্টাও, তোমার পৃষ্ঠা উল্টে মনের রাজ্যের ফিলামেন্টাসের সংজ্ঞাটা দেখো। আমি বলেছিলাম মুক্তার মালার মতো গঠন, পুতির মালার মতো গঠনকে বলে ফিলামেন্টাস। মুক্তার মালায় যেমন একটা সুতাতে একটা একটা করে মুক্তা, পুতির মালাতে একটা সুতাতে অনেকগুলো পুতি যোগ করে যেমন একটা মালা তৈরি করা হয়, ঠিক একই রকম এরকম একটি একটি করে কোষ মিলিত হয়ে যদি লম্বা সুতার মতো গঠন তৈরি করে তাকে বলে ফিলামেন্টাস। এই ফিলামেন্টাস গঠন দেখা যায় প্রোটিস্টা রাজ্যে, মনের রাজ্যেও দেখা যায়। এবার মনেরা রাজ্যের জীব, পেছনে ঘুরে তাকাও, মনের রাজ্যের জীবেরা ছিল আদি নিউক্লিয়াস বিশিষ্ট, অর্থাৎ মনের রাজ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অথচ প্রোটিস্টা রাজ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে। প্রোটিস্টা রাজ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে কারণ এরা ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। সুগঠিত নিউক্লিয়াস মানে ভালো ছেলে মেয়ে যারা, তারা সুগঠিত নিউক্লিয়াসের অর্থ আমাকে বলে দিতে পারবে, আর যারা ফাঁকিবাজ করতে অভ্যস্ত তারা তো কিছুই পারবে না। আমি বলেছিলাম একটা আদর্শ নিউক্লিয়াসে থাকে 4টি অংশ, সবচেয়ে বাইরের অংশটা নিউক্লিয়ার মেমব্রেন, দানাদার বস্তু, নিউক্লিয় প্লাজম,
নিউক্লি, গোল বস্তু নিউক্লিওলাস এবং লাল এগুলা হচ্ছে ক্রোমাটিন বস্তু। যে নিউক্লিয়াসে এই চারটি অংশ থাকে তাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। এই চারটি অংশ বিশিষ্ট নিউক্লিয়াসের নাম হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। অনেকগুলা ক্লাসে বলছি আমি সুগঠিত নিউক্লিয়াসের, শুধুমাত্র যারা রেগুলার ক্লাসগুলো ফলো করে তারা বুঝতে পারছো, আর যারা ফাঁকিবাজ তারা বুঝতে পারছো না। আমি বলতে চাই একটা নিউক্লিয়াসে চারটা অংশ থাকলে তাকে সুগঠিত নিউক্লিয়াস বলে, অর্থাৎ ওদের সুগঠিত নিউক্লিয়াস থাকে। অর্থাৎ কোষে যে ক্রোমাটিন বস্তুগুলো আছে, ক্রোমোজোমের মতো বস্তু আছে, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা সুন্দরভাবে আবৃত। যাদের এই নিউক্লিয়াসটা সুন্দরভাবে পর্দা দ্বারা আবৃত তাকে বলে সুগঠিত নিউক্লিয়াস। গত ক্লাসে আমি ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস এঁকেছিলাম। কি রকম একটা নিউক্লিয়াস গত ক্লাসে এঁকেছিলাম? শুধু ক্রোমাটিন বস্তু, না আছে নিউক্লিয়ার পর্দা, কিচ্ছু নাই। তাহলে গত ক্লাসে যেটা পড়েছিলাম ওদের নিউক্লিয়াস ছিল আদি নিউক্লিয়াস। মনেরা রাজ্যে আদি নিউক্লিয়াস থাকে, অর্থাৎ মনেরা রাজ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। অথচ প্রতিষ্ঠা রাজ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত। এখন প্রতিষ্ঠা রাজ্যের এই জীবগুলার কোষের ভিতরে, প্রতিষ্ঠা রাজ্যের এই জীবগুলার কোষের ভিতরে ঢুকে আমি দেখেছি ওদের ক্রোমাটিন বস্তুতে তিনটা অংশ রয়েছে। প্রতিষ্ঠা রাজ্যের জীবের ক্রোমাটিন বস্তুতে তিনটা অংশ রয়েছে, ডিএনএ, আরএনএ আর হচ্ছে প্রোটিন। ডিএনএ, আরএনএ আর হচ্ছে প্রোটিন। প্রতিষ্ঠা রাজ্যের এই অ্যামিবার ভিতরে আমি ঢুকে গেছি। অ্যামিবার ভিতরে ঢুকে আমি নিউক্লিয়াসে দেখেছি, অ্যামিবার ভিতরে ঢুকে নিউক্লিয়াস দেখেছি। ও নিউক্লিয়াস তো খুব সুন্দর, ওর হচ্ছে বাইরে মেমব্রেন আছে, ভিতরে দেখি হচ্ছে আবার নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ক্রোমাটিন বস্তু। হ্যাঁ, বুঝতে পারছি আমি। ওদের নিউক্লিয়াসে যেহেতু ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা সুন্দরভাবে আবৃত, তাহলে এই নিউক্লিয়াস অবশ্যই সুগঠিত হবে। এবার আমি ওর নিউক্লিয়াসের ভিতরে ঢুকে ওর ক্রোমাটিন বস্তুর মধ্যে ঢুকে গিয়েছি। আমি ওর ক্রোমাটিন বস্তুর মধ্যে ঢুকে দেখতে পেয়েছি ওর ক্রোমাটিন বস্তুতে তিনটা অংশ আছে, ডিএনএ, আরএনএ, প্রোটিন। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে প্রতিষ্ঠা রাজ্যের ক্রোমাটিন বস্তুতে নিচের কোন অংশ থাকে না? নৈমিত্তিক কোশ্চেন করছি। প্রতিষ্ঠা রাজ্যের ক্রোমাটিন বস্তুতে নিচের কোন অংশ থাকে না? ক ডিএনএ, খ আরএনএ, গ প্রোটিন, ঘ লিপিড। আমি একটা কোশ্চেন করছি তোমাদের, প্রতিষ্ঠা রাজ্যের ক্রোমাটিন বস্তুতে নিচের কোন উপাদানটি থাকে না? 1 ডিএনএ, 2 আরএনএ, 3 প্রোটিন, 4 লিপিড। তোমরা বুঝতে পারছো ক্রোমাটিন বস্তুতে থাকে না হচ্ছে লিপিড। এখানে দেখতে পাচ্ছ তোমরা মোহাম্মদ মিজান নামের একটা ভালো ছেলে এখানে ফিলামেন্টাসের সংজ্ঞাটা লিখে দিয়েছে। তোমরা যারা ফিলামেন্টাসের সংজ্ঞা বুঝো না তারা হচ্ছে এটা দেখে নিও। এই যে সাইফুল আজম ভালো ছেলে, ও হচ্ছে লিখে দিয়েছে যে লিপিড হচ্ছে মোহাম্মদ মিজান ভালো ছেলে, ভালো মেয়ে, শাম্মী আক্তার, ফারজানা আফরোজ কন্যা। তাহলে দেখা যাচ্ছে তোমরা বুঝতে পেরেছো যে লিপিড থাকে না। এরকম সহজ সহজ এমসিকিউ প্রথম থেকে যদি প্রিপারেশন নাও তাহলে কতই সুন্দর হবে তোমার নবম দশম শ্রেণীর প্রিপারেশনটা। কোষীয় অঙ্গাণু, তোমরা যারা লাইভে আছো আমাকে কমেন্টস করে জানাবে এক্ষুনি যে মনেরা রাজ্যের জীবদের কোষে কোন অঙ্গাণু থাকে। মনেরা রাজ্যের জীবে কোষীয় অঙ্গাণু হিসেবে কোনটা থাকে? মনেরা রাজ্যের জীবে কোষীয় অঙ্গাণু হিসেবে কোনটা থাকে? যারা লাইভে আছো তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি প্রতিষ্ঠা রাজ্যের জীবের কোষের ভিতরে সব অঙ্গাণু থাকে। প্রতিষ্ঠা রাজ্যের জীবের ভিতরে সব অঙ্গাণু থাকে। কিন্তু আমি তোমাকে প্রশ্ন করতে চাই, মনেরা রাজ্যের অসাধারণ আব্দুল জব্বার একটা অসাধারণ ছেলে, এখানে ও লিখেছে যে রাইবোজোম। এখানে মোর্শেদা ইসলাম ভালো মেয়ে, ও লিখেছে রাইবোজোম। এখানে সালেউদ্দিন আহমেদ ভালো ছেলে, রাইবোজোম। ফারাদ আসলিম ভালো মেয়ে, রাইবোজোম। শারমিন আক্তার ভালো মেয়ে, আভা ভালো মেয়ে, মোকলেসা খানম ভালো মেয়ে। আচ্ছা, দেখা যাচ্ছে সবাই পেরেছো। আমি গত ক্লাসে বলেছিলাম পেছনে ঘুরে তাকিয়ে দেখো, মনের রাজ্যে বলেছিলাম ওদের কোষে শুধু রাইবোজোম থাকে, অথচ প্রোটিস্টা রাজ্য এতই উন্নত হয়ে গেছে ওদের কোষে রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, প্লাস্টিড সব আছে। তাহলে প্রতিষ্ঠা রাজ্যের জীবদের কোষে সকল অঙ্গাণু বিদ্যমান, অথচ মনেরা রাজ্যের জীবের ছিল শুধুমাত্র রাইবোজোম। আমি গত ক্লাসে বলেছি মনেরা রাজ্যের জীবেরা কিভাবে খাদ্য গ্রহণ করে। পিছনে ঘুরে তাকাও, লিখেছি মনেরা রাজ্যে যে শুধুমাত্র প্রধানত খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে। আমাদের দেহ থেকে ব্যাকটেরিয়াগুলো পুষ্টি শুষে নেয়।
তবে কিছু ভালো ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করতে পারে, অথচ প্রোটিস্টাজের জীবেরা সবভাবেই খাদ্য তৈরি করতে পারে। যার মনে চায় খাদ্য শুষে নেয়, যার মনে চায় খাদ্য গিলে খায়, গ্রহণ করে, আবার যার মনে চায় ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণ করতে পারে। তোমরা অনেকে, আমি যখন ক্লাস নেই, অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার, ফটোসিনথেসিস এবং ফটোসিনথেটিক এই দুইটা কথার মধ্যে কি পার্থক্য আছে? আমি বলবো তাকে যে বায়োলজিগত কোনো পার্থক্য নাই। ফটোসিনথেসিস, ফটোসিনথেটিক এই দুইটার মধ্যে জীববিজ্ঞানগত কোনো পার্থক্য নাই, দুইটাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এখন তুমি বলতে চাও তাহলে ওয়ার্ড দুইটা ভিন্ন কেন? ওয়ার্ড দুইটা ভিন্ন মানে হচ্ছে ইংরেজিগত পার্থক্য আছে। ফটোসিনথেসিস সালোক সংশ্লেষণ ভার্ব বা নাউন, ফটোসিনথেসিস সালোক সংশ্লেষণ এটা ভার্ব বা নাউন, আর ফটোসিনথেটিক এটা অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ। তাহলে ফটোসিনথেটিক অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ, তাহলে আমরা ইংলিশগত পার্থক্য পাই। ফটোসিনথেসিস আর ফটোসিনথেটিক এর মধ্যে ইংলিশগত পার্থক্য, ফটোসিনথেসিস ভার্ব অর নাউন, আর ফটোসিনথেসিস ভার্ব অর নাউন, ফটোসিনথেটিক অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ। তাহলে এই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তাহলে তোমার মনে চাইলে ফটোসিনথেটিকের জায়গায় ফটোসিনথেসিস লিখতে পারো, স্যার কাটবে না। আমি বইতে লেখা আছে ফটোসিনথেটিক, তাই লিখেছি ফটোসিনথেটিক সালোক সংশ্লেষণকারী। তাহলে প্রোটিস্টাজের জীবেরা খাদ্য শোষণ করতে পারে, গ্রহণ করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে, যেমনে মনে চায় তেমনে খাদ্য তৈরি করতে পারে, ওর ইচ্ছা। কিন্তু মনের রাজ্যের জীবেরা ছিল প্রধানত খাদ্য শুষে নেয়, কেউ কেউ ফটোসিনথেসিস করে। প্রজননে লেখা আছে প্রোটিস্টাজের জীবেরা দুই ভাবে প্রজনন করে। তোমরা যারা লাইভে আছো, তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে গত ক্লাসে মনের রাজ্যের জীবেরা কিভাবে প্রজনন করে। তোমরা যারা লাইভে আছো, তোমরা আমাকে কমেন্টস করে জানাও যে মনের রাজ্যের জীবেরা কিভাবে প্রজনন করে। আব্দুল জব্বার অসাধারণ উন্নতি করতেছে, সুন্দর ছেলে। অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। মোখলেসা খানম ত্রিনা অসাধারণ অ্যামাইটোসিস। মোর্শেদা খানম ত্রিনা, মোর্শেদা আলম অ্যামাইটোসিস অসাধারণ। আব্দুল জব্বার অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন অসাধারণ, সুন্দর ছেলে। অনিরুদ্ধ বিজয় অ্যামাইটোসিস, সুন্দর ছেলে। সিনথিসা বা অ্যামাইটোসিস অসাধারণ। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ভালো ছেলে মেয়ে আছে, ধন্যবাদ তোমাদেরকে। মনের রাজ্যের জীবেরা প্রজনন করেছিল অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, অথচ প্রোটিস্টাজের জীবেরা দুই ভাবে প্রজনন করে, অযৌন প্রজনন করে, যৌন প্রজনন করে। মনের রাজ্যের জীবদের অ্যামাইটোসিসের মাধ্যমে প্রজনন, ওদের কোনো যৌন প্রজনন নাই। কিন্তু প্রোটিস্টা রাজ্যে অযৌন প্রজনন করে মাইটোসিস প্রক্রিয়ায়, অযৌন প্রজনন করে মাইটোসিস প্রক্রিয়ায়। প্রোটিস্টাজের জীবেরা অযৌন প্রজনন করে মাইটোসিস প্রক্রিয়ায়, আর যৌন প্রজনন করে কনজুগেশন প্রক্রিয়ায়। প্রোটিস্টাজের জীবেরা যৌন প্রজনন করে কনজুগেশন প্রক্রিয়ায়। এখন তো আমি বিপদে পড়ে গিয়েছি, তোমরা এখন আমাকে কোশ্চেন করবা যে কনজুগেশন জিনিসটা কি। এই জিনিসটা বোঝাতে গেলে তো আমার সময় লাগবে। তোমরা এখন আমাকে প্রশ্ন করে বসবা যে কনজুগেশনটা কি, একটু বুঝিয়ে বলেন। সেই কনজুগেশনটা আমি বোঝানোর জন্য বোর্ডে কিছু জিনিস চিত্র আঁকবো, তোমরা আমার সাথে এঁকে নাও। যেটা বলছিলাম আমি তোমাদেরকে যে প্রোটিস্টাজের এই জীবগুলো মাইটোসিস প্রক্রিয়ায় করে অযৌন প্রজনন। তোমরা ক্লাস 8 এ পড়েছো যে প্রজনন দুই ভাবে বিভক্ত, একটা অযৌন প্রজনন আর একটা হচ্ছে যৌন প্রজনন। যেখানে শুক্রাণু ডিম্বাণু মিলনের প্রয়োজন হয় তাকে যৌন প্রজনন বলে, এটা সবাই জানো। তোমরা ক্লাস 8 এ যারা পড়াশোনা করেছো, আর যারা হচ্ছে ক্লাস 8 এ খালি ঘুরে বেরিয়েছো, করোনা ভাইরাসের কারণে মজা করেছো, তারা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছো। তাদের কথা আমি আর কি বলবো। যারা পড়াশোনা করেছে তারা জানো যে ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়ে যৌন প্রজননে অংশগ্রহণ করে। ডিম্বাণু আর শুক্রাণু দুইটা গ্যামিট মিলিত হয়ে দুটি গ্যামেটের মিলনকে বলা হয় যৌন প্রজনন। এটা তোমরা ক্লাস 8 এ পড়েছো, যারা পড়ো নাই তারাও জেনে নিলা। অ্যামাইটোসিস, অযৌন প্রজননের কোনো গ্যামেটের প্রয়োজন হয় না। অযৌন প্রজননে শুক্রাণু ডিম্বাণু গ্যামেটের প্রয়োজন হয় না। এখানে বলছে অযৌন প্রজনন করে মাইটোসিস প্রক্রিয়ায়, যৌন প্রজনন করে কনজুগেশনের মাধ্যমে। এই তো বিপদে পড়ে গিয়েছি আমি, কনজুগেশন তো বুঝি না, কনজুগেশন তো প্রবলেম। কনজুগেশন বুঝো না, এটা রেখে দাও, এটা পরে। বলেছে ওদের গ্যামেট গুলা কিরকম, বলেছে ওদের গ্যামেট গুলা জৈবনিক ভাবে ভিন্ন, ওদের গ্যামেট গুলা জৈবনিক ভাবে ভিন্ন কিন্তু গঠনগত ভাবে এক।
গঠনগতভাবে এক এরকম দুইটা গ্যামেট মিলে। আমি এখানে যে শুক্রাণু ডিম্বাণু এঁকেছি সেটা মানুষের শুক্রাণু ডিম্বাণু টোটালি ডিফারেন্ট। মানুষের শুক্রাণু এরকম, ডিম্বাণু এরকম, টোটালি ভিন্ন, কিন্তু ওদের শুক্রাণু ডিম্বাণু গঠনগতভাবে এক। দেখো, আসো আমার কাছে, ওদের শুক্রাণু ডিম্বাণু দেখে যাও। এই দুইটা হচ্ছে ওদের শুক্রাণু এবং ডিম্বাণু। যেখানে আমরা দেখতে পাচ্ছি ওদের শুক্রাণু ডিম্বাণুর মধ্যে গঠনগত কোনো পার্থক্য নাই। তুমি একটু খেয়াল করে দেখো, ওদের শুক্রাণু ডিম্বাণুর গঠনগত কোনো পার্থক্য নাই। তাহলে শুক্রাণু ডিম্বাণু গঠনগত ভাবে এক। আরে বাবা, শুক্রাণু ডিম্বাণু পুরো একরকম দেখে ওদের। মানুষের শুক্রাণু ডিম্বাণু ভিন্ন, ওদের শুক্রাণু ডিম্বাণু এক। হ্যাঁ, তাহলে ওরা ঠিকই লিখেছে গঠনগতভাবে এক। গঠনগতভাবে এক এরকম শুক্রাণু ডিম্বাণু যদি একরকম হয়, এই ধরনের গ্যামেটকে বলে, এই ধরনের গ্যামেটকে বলে আইসোগ্যামেট। আইসোগ্যামেট, আইসোগ্যামেট মানে হচ্ছে একই রকম দেখতে যে গ্যামেট, যে গ্যামেট দেখতে একই রকম তাকে বলে আইসোগ্যামেট। এই পড়াটা কঠিন, তাই সময় নিব। এখানে বলেছে ওদের যৌন প্রজনন হয় কনজুগেশনের মাধ্যমে। কনজুগেশন বুঝি না, এটা পরে বলেছে ওদের গ্যামেট গঠনগতভাবে একরকম। গঠনগতভাবে একরকম দুইটা গ্যামেট আমি তোমাদের চোখ দিয়ে দেখাচ্ছি, সবাই চোখ দিয়ে দেখে যাও যে ওদের শুক্রাণু আর ডিম্বাণু দুইটা একরকম দেখতে। এই ধরনের গ্যামেটকে বিজ্ঞানীরা বলে আইসোগ্যামেট, একই রকম গ্যামেট কিন্তু জৈবনিক ভাবে ভিন্ন। জৈবনিক ভাবে ভিন্ন মানে কি? জৈবনিক ভাবে ভিন্ন মানে কি? জৈবনিক ভাবে ভিন্ন মানে হচ্ছে আচরণ বা স্বভাব ভিন্ন। আচরণ বা স্বভাব ভিন্ন। তোমাদের আমার কাছে দুইটা যমজ ছেলে পড়তো, দুইটা যমজ ছেলে, আরে বাবা দেখতে সবে এইটা দেখতে যেরকম এটা দেখতে একই রকম, দুইটা যমজ ছেলে আমার কাছে পড়তো, দুই যমজ ভাই, একই রকম দেখতে, কিন্তু একটা মিশে রোল 1 থেকে 5 এই ভালো ছেলেগুলোদের সাথে, আরেকটা ছেলে মিশে একদম সি সেকশন ডি সেকশনের যেই নষ্ট ছেলেগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে তাদের সাথে মিশে। তাহলে আমি বললাম তোমরা দুইজন তো দেখতে একরকম, একই দিনে জন্মগ্রহণ করেছো, টোটালি এক, কিন্তু তোমাদের আচরণ ভিন্ন কেন? ওরা বলছে জি স্যার, আমরা ঠিক প্রোটিস্টা রাজ্যের যে গ্যামেট ওদের মতো, যে দেখতে একরকম হলেও আমাদের আচরণ স্যার ভিন্ন। কি রকম আচরণ ভিন্ন সেটা আমি তোমাদেরকে বোঝাবো। এখানে আসো, বোর্ডে আসো, দেখো এখানে দুটি ডায়াটম ওরা পাশাপাশি এসে বসেছে এবং ডিসিশন নিয়েছে যে ওরা যৌন প্রজননে অংশগ্রহণ করবে। এখন যৌন প্রজননে অংশগ্রহণ করার সময় এর ভিতরে তৈরি হলো, ধরো শুক্রাণু তৈরি হয়েছে ওর ভিতরে, আর ওর ভিতরে তৈরি হলো ডিম্বাণু। এখন কোনটা শুক্রাণু কোনটা ডিম্বাণু তুমি কিভাবে বুঝবা? আচ্ছা, এর আগে বলি, শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার জন্য শুক্রাণু যে ডিম্বাণুর কাছে আসবে, কিভাবে আসবে? আসার রাস্তা কই? আসার রাস্তা তো নাই। শুক্রাণু যে ডিম্বাণুর কাছে আসবে সেই ব্যবস্থাই নাই। সেই ব্যবস্থা করার জন্য ওদের দুইজনের প্রান্ত গলে যায়। ওদের দুইজনের প্রান্ত গলে যায়। দুইজনের প্রান্তটা গলে একটা সংযোগ নালী সৃষ্টি করে। প্রান্ত গলে সংযোগ নালী। এই সংযোগ নালীকে আমরা বায়োলজির ভাষায় বলি কনজুগেশন নালী। তাহলে দুইটা ডায়াটম পাশাপাশি এসে বসেছে, ডিসিশন নিয়েছে যৌন প্রজননে অংশগ্রহণ করবে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে। কিন্তু একজনের কাছে আরেকজনের শুক্রাণু ডিম্বাণু আসবে কিভাবে? আসার জন্য ওদের প্রান্তগুলা বিভিন্ন এনজাইম দ্বারা গলে একটা সংযোগ নালী সৃষ্টি হয়। সেই সংযোগ নালীকে বলে কনজুগেশন নালী। এটাই হচ্ছে কনজুগেশন প্রক্রিয়া। এই নালী তৈরি না হলে ওদের শুক্রাণু ডিম্বাণু মিলিত হতে পারতো না। এই নালী তৈরি হয়েছে বলে ওদের যৌন প্রজননের নাম কনজুগেশন প্রক্রিয়া। কোনটা শুক্রাণু কোনটা ডিম্বাণু কিভাবে বুঝবা? দেখবা একটা চুপচাপ বসে আছে ডিম্বাণু, যেটা চুপচাপ বসে আছে অর্থাৎ নিশ্চল, যেটা চলাচল করে না, ওইটাই ডিম্বাণু। আর শুক্রাণু কোনটা? যেই বেটা দৌড়াবে। শুক্রাণু হচ্ছে যেটা দৌড়াবে, যেটা সচল, যেটা চলাচল করে, সেটা শুক্রাণু। যেটা দৌড়ে ডিম্বাণুর কাছে আসছে সেটাই হচ্ছে শুক্রাণু। তাহলে দেখো গ্যামেট দুটো দেখতে এক কিন্তু আচরণ ভিন্ন। একটা চলতে পারে, একটা চলতে পারে না। যেটা চলতে পারে না সেটা ডিম্বাণু, যেটা চলতে পারে সেটা শুক্রাণু। আমি বলছিলাম প্রোটিস্টা রাজ্যের বংশ বিস্তার প্রক্রিয়া, যে ওরা মাইটোসিস প্রক্রিয়ায় অযৌন প্রজনন করে আর কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন করে। একটু আগে আমি কনজুগেশন মানে বুঝতেছিলাম না। কনজুগেশন মানে কি? কনজুগেশন মানে দুটি ডায়াটম যখন পাশাপাশি আসে তখন ওদের মধ্যে একটা সংযোগ নালী তৈরি হয়, যেটা দিয়ে শুক্রাণু ডিম্বাণুর কাছে আসবে। এই সংযোগ নালীকে বলা হয় কনজুগেশন নালী। কনজুগেশন নালী যদি আজকে তৈরি না হতো তাহলে কোনোদিন ওদের যৌন প্রজনন হতো না। এজন্য কনজুগেশন নালীর মাধ্যমে প্রজনন হয় বলে ওদের যৌন প্রজনন কনজুগেশন প্রক্রিয়া। ওদের গ্যামেট দুইটা দেখতে একরকম, গঠনগতভাবে এক,
কিন্তু আচরণটা ভিন্ন। শুক্রাণু চলতে পারে, ডিম্বাণু চলতে পারে না। এরকম দুইটা গ্যামেটের মিলন ঘটে, এরকম গ্যামেটকে বলে আইসোগ্যামেট। ওদের কোনো ভ্রূণ গঠিত হয় না, ওদের কোনো ভ্রূণ গঠিত হয় না। এইটা নিয়ে আবার পড়লাম একটা বিপদে, ভ্রূণ আবার কি জিনিস। এখন তো আমি মহা বিপদে পড়ে গিয়েছি, ভ্রূণ কি জিনিস, ভ্রূণ কি জিনিস। আচ্ছা, ভ্রূণ বুঝাই আমি, মনোযোগ দিয়ে খেয়াল করো। ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়ে তৈরি করে জাইগোট। ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে তৈরি করে জাইগোট। তোমরা একটু বোঝার চেষ্টা করবে আজকে। আমরা সবাই মায়ের পেটে জাইগোট অবস্থায় ছিলাম। তুমি আমি আমরা সবাই জাইগোট অবস্থায় ছিলাম মায়ের পেটে। সেই জাইগোটের একটা কোষ থেকে আজকে এত বড় তুমি হয়েছো। জাইগোটের একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, চারটা কোষ থেকে আটটা কোষ, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা কোষ, 16টি কোষ। এই 16টি কোষ তুমি আমি আমরা সবাই ছিলাম। তারপর এই 16টা কোষ থেকে আল্লাহ 16টা কোষের প্রত্যেকটা কোষকে দিয়ে এক একটা আমাদের বডির অঙ্গ তৈরি করেছে। 16টা কোষের মধ্যে একটা কোষকে বলেছে যাও তুমি মস্তিষ্ক বানাও, 16টা কোষের মধ্যে একটা কোষকে বলেছে তুমি হৃৎপিণ্ড বানাও, একটা কোষকে বলেছে তুমি দেহের চামড়া বানাও, একটা কোষকে বলেছে দেহের মাংস বানাও, একটা কোষকে বলেছে দেহের হাড্ডি বানাও। এই 16টা কোষকে বলা হয় ভ্রূণ। এই 16টি কোষকে বলা হয় ভ্রূণ, যেটা তোমার আমার সৃষ্টি হয়েছিল। কারণ তুমি আমি তো অনেক উন্নত একটা প্রাণী, আমাদের দেহে অনেক কিছু বানাতে হয়। কিন্তু ওরা তো নিম্নমানের প্রাণী, অ্যামিবা, ওরা নিম্নমানের প্রাণী। ওদের আর কি জীবনে আছে? ওদের ভ্রূণ গঠিত হয় না, ওদের এত কাহিনী করার সময় নাই। ওদের শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, জাইগোট হয়, ঠাস করে বড় হয়ে যায়। একটা মানুষের দেহ হতে অনেক সময় লাগে। মায়ের পেটে গর্ভধারণের সময় 10 মাস 10 দিন, 10 মাস ধরে একটা সন্তান তৈরি হয়। কারণ ভ্রূণ গঠিত হয়ে আমাদের বডি অনেক কষ্ট করে বানাতে হয়। কিন্তু এরকম অ্যামিবা, নিম্ন শ্রেণীর যে জীবগুলা, ওদের ভ্রূণ গঠিত হয় না, কাহিনী কম ওদের জীবনে। শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে, জাইগোট হবে, ঠাস করে বড় হয়ে যাবে, শেষ। ওদের রাস্তা শর্টকাট, আর আমাদের অনেক কাহিনী করে বড় হইতে হয়। আমি আলোচনা করছি প্রোটিস্টারা যে জীবগুলো নিয়ে, আলোচনা করছি। প্রোটিস্টারাজের উদাহরণ হচ্ছে দুইটা, কিছু প্রোটোজোয়া প্রোটিস্টারাজ যে আছে আর কিছু শৈবাল প্রোটিস্টারাজ যে আছে। অ্যামিবা প্যারামেসিয়াম এরা প্রোটোজোয়ার, আর কিছু শৈবাল আছে এককোষী শৈবাল, বহুকোষী শৈবাল। যেমন ডায়াটোম একটা এককোষী শৈবাল, তাহলে আমি বলতে চাই প্রোটিস্টারাজ যে আছে কিছু এককোষী শৈবাল, কিছু বহুকোষী শৈবাল। এককোষী শৈবালগুলো হচ্ছে ডায়াটম। বহুকোষী শৈবালের উদাহরণ এখন দিচ্ছি না, পরে দিব। বহুকোষী শৈবালের উদাহরণ স্পাইরোগ্যানাইট, আমি পরে বলবো, এখন দরকার নাই। প্রোটোজোয়া আর শৈবালরা প্রোটিস্টারাজে থাকে। প্রোটোজোয়ার মধ্যে অ্যামিবার চিত্র এঁকেছি, যেখানে সাইটোপ্লাজম থাকে, পানি গহ্বর থাকে, নিউক্লিয়াস, সংকোচনশীল গহ্বর, খাদ্য গহ্বর থাকে। ডায়াটম এঁকেছি একটা। তোমাদের একটা বাড়ির কাজ আমি দিব আগামী ক্লাসের জন্য, বাড়ির কাজটা করে সবাই গ্রুপে জমা দিবা, পোস্ট করবা যে মনেরা ও প্রোটিস্টা রাজ্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, যাদের অন্য ক্লাস আছে তোমরা এখন চলে গেলে পরে রেকর্ড ভিডিও দেখে নিও। আমি পুরো অংশটা আরেকবার রিপিট করব। আসো প্রোটিস্টারাজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। আমি গত ক্লাসে মার্গুলিসের সেডিমিনাসে প্রোক্যারিওটার মনের রাজ্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইউক্যারিওটার প্রোটিস্টারাজ্য নিয়ে আলোচনা করছি। প্রথমে জেনে নেই এই রাজ্যের উদাহরণ কি। এখানে থাকতে পারে প্রোটোজোয়ার শৈবাল। প্রোটোজোয়ার মধ্যে আছে অ্যামিবা, প্যারামেসিয়াম। অ্যামিবার চিত্রটা আমরা এঁকেছি। প্রোটোজোয়ার মধ্যে অ্যামিবা, প্যারামেসিয়াম থাকতে পারে। অ্যামিবার চিত্র এঁকেছি। প্যারামেসিয়াম অ্যামিবার মতোই আরেকটা জীব। শৈবাল এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। আমরা এককোষী শৈবাল ডায়াটমের চিত্র এঁকেছি। আমরা প্রোটিস্টারাজের জীবের কোষ দেখতে পাচ্ছি। ওরা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। ওরা একা থাকতে পারে অথবা দলবদ্ধ অবস্থায় থাকতে পারে। ওরা সুতার মতো লম্বা, মুক্তার মালার মতো বা সুতার মতো গঠন তৈরি করে, যাকে বলা হয় ফিলামেন্টাল। ওদের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ ক্রোমাটিন বস্তু সুন্দরভাবে নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। ওদের ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকে। ওদের কোষের ভিতরে রাইবোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গোলজি বস্তু, প্লাস্টিড সব অঙ্গাণু থাকে। ওরা খাবার শুষে নিতে পারে, খাবার গিলে গ্রহণ করতে পারে অথবা সালোক সংশ্লেষণও করতে পারে। ওদের বংশবিস্তার দুই ভাবে হয়। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন করে, আর যৌন প্রজনন করে কনজুগেশন প্রক্রিয়ায়। কনজুগেশন কি? দুটি প্রোটিস্টারাজের যে পাশাপাশি আসলে ওদের প্রান্তগুলা গলে একটা সংযোগ নালী তৈরি হয়। এই সংযোগ নালীকে বলে কনজুগেশন নালী। এবং ওদের গ্যামেট দুইটা গঠনগতভাবে এক, কিন্তু জৈবনিকভাবে ভিন্ন। মানুষের শুক্রাণু ডিম্বাণু যেরকম আলাদা রকম, ওদের শুক্রাণু ডিম্বাণু গঠনগতভাবে একরকম, কিন্তু আচরণ ভিন্ন। মানে একটা চলতে পারে আর একটা চলতে পারে না। তাহলে এরকম জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরকম দুইটা আইসোগ্যামেটের মিলন ঘটে প্রোটিস্টারাজের যৌন প্রজননে। এবং যৌন প্রজনন হওয়ার জন্য শুক্রাণু ডিম্বাণুর কাছে আসার জন্য এই নালীটাই হচ্ছে মেইন।
এজন্য ওদের যৌন প্রজনন হচ্ছে কনজুগেশন প্রক্রিয়ায় হয়। এখানে ওদের কোনো ভ্রূণ তৈরি হয় না। ভ্রূণ জিনিসটা আমি বুঝিয়েছি যে মানুষের ক্ষেত্রে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়, মিলিত হওয়ার পরে জাইগোট তৈরি হয়, জাইগোটটা বিভক্ত হয়ে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা। তুমি আমি সবাই 16টা কোষের এই ভ্রূণ ছিলাম। তারপর 16টা কোষ থেকে আল্লাহর নির্দেশে এক একটা কোষ আমাদের ব্রেন, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, মাংস, হাড্ডি এগুলো তৈরি করেছে। তাহলে আমরা আগে হয়েছে 16টা কোষ বা ভ্রূণ হয়েছি আগে, তারপরে পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয়েছি। আমরা আগে হয়েছি 16টা কোষের ভ্রূণ, তারপরে বড় হয়েছি। আর প্রোটিস্টাদের জীবের এত কাহিনী নাই, এত ভ্রূণটুন কাহিনী নাই। ওদের লাইফ শর্টকাট। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, জাইগোট হয়, ঠাস করে বড় হয়ে যায়। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, জাইগোট হয়, ঠাস করে বড় হয়ে যায়। ওদের অত কাহিনী নাই। তাহলে আমি প্রোটিস্টাদের বৈশিষ্ট্য উদাহরণ চিত্র বলেছি। তোমরা যারা লাইভে আছো, এখানে মোকলেসা খানম ত্রিনা কোশ্চেন করেছে যে HW কি সংজ্ঞার খাতায় লিখবো কিনা। সংজ্ঞার খাতা আলাদা, পার্থক্যের জন্য আরেকটা HW খাতা বানাতে পারো, পার্থক্যের জন্য আরেকটা নোট খাতা বানাতে পারো। সিনথিসাবা অসাধারণ একটা প্রশ্ন করেছে। আসলে এই ধরনের প্রশ্ন ইন্টারনেট ছেলেমেয়েরা করে, ভালো, অসাধারণ উন্নতি করছে। সিনথিসাবা আইডি থেকে একটা প্রশ্ন এসেছে, তোমরা দেখো যে ওরা বলেছে, ও বলছে যে দুইটা ডায়াটম এভাবে যৌন প্রজনন করে একটা ডায়াটম বানালো, তাহলে তো স্যার দেখা যাচ্ছে ডায়াটমের অস্তিত্ব শেষ হয়ে যাবে। অসাধারণ প্রশ্ন, এটা ইন্টার অনার্স লেভেলের প্রশ্ন, ও করে বসেছে ঠাস করে। এখন মেধা ভালো, আশা করছি জীবনে উন্নতি করবে ইনশাআল্লাহ। এবার দেখো, ও বলছে দুইটি ডায়াটম মিলে একটা ডায়াটম হলো, মানে দুইটা ডায়াটম যৌন প্রজনন করে একটা ডায়াটম বানালো। স্যার আস্তে আস্তে তো ডায়াটম কমছে, স্যার ডায়াটম কমে তো ডায়াটমের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। খুব সুন্দর অ্যান্সার। তোমার প্রশ্নের উত্তর সিনথিসাবা, তুমি দেখে যাও যে দুটি ডায়াটম মিলে একটা ডায়াটম হয়েছে, ডায়াটমের সংখ্যা কমেছে ঠিকই। যৌন প্রজনন করে ও শক্তি অর্জন করেছে। ওরা যৌন প্রজননের মাধ্যমে শক্তি অর্জন করে, তারপর অযৌন প্রজননের মাধ্যমে ঠাস ঠাস সংখ্যা বাড়িয়ে নেবে। তুমি যে চিন্তা করলা সংখ্যাটা কমে যাবে, না, তুমি ভয় পাবা না, ওদের সংখ্যা কমবে না। ওরা যৌন প্রজনন করে কম, অযৌন প্রজনন করে বেশি। যৌন প্রজনন করে ওরা শক্তি অর্জন করে, তারপর অযৌন প্রজনন করে সংখ্যা বাড়ায় নিবে। তাহলে সিনথিসাবা, তুমি হচ্ছে আমাকে কমেন্টস করে জানাও তুমি বুঝতে পেরেছো কিনা। যৌন প্রজনন করে যে সংখ্যা কমে যায়, তুমি বুঝতে পেরেছো? অসাধারণ মেয়ে। তাহলে ও যে বলেছে সেটা ঠিক আছে, যৌন প্রজনন করে ওরা শক্তি অর্জন করে, তারপর অযৌন প্রজনন করে ঠাস ঠাস সংখ্যা বাড়িয়ে দেয়। সিনথিসাবা, তুমি আমাকে কমেন্টস করে জানাবা তুমি বুঝতে পেরেছো কিনা। আমি এখন তোমাদের বাড়ির কাজ দিয়েছি, মনের প্রতিষ্ঠার যে সাদৃশ্য বৈসাদৃশ্য, আমি পুরো পড়াটা সাদৃশ্য বৈসাদৃশ্যটা একবার বলে দিচ্ছি, তোমরা আমার সাথে মিলিয়ে নাও এবং HW করার সময় ভিডিওটা বারবার দেখে দেখে পুরো অংশটা ভালো করে লিখবে। মনের প্রতিষ্ঠার যে সাদৃশ্য, প্রথমে আমি বলতে চাই ওদের মধ্যে সাদৃশ্য হচ্ছে দুইজনের ফিলামেন্টাস হতে পারে। মনের প্রতিষ্ঠা দুইজনের ফিলামেন্টাস হতে পারে। মনের প্রতিষ্ঠা, মনের রাজ্যের জীবীদের প্রধান খাদ্যগ্রহণ পদ্ধতি শোষণ, কেউ কেউ ফটোসিনথেটিক করে। আমরা প্রতিষ্ঠার দেখতে পাই খাদ্যগ্রহণ পদ্ধতি শোষণ গ্রহণ বা ফটোসিনথেটিক। এই দুইটা গেল সাদৃশ্য। এবার বৈসাদৃশ্য, মনের রাজ্যের জীব শুধুই এককোষী আর প্রতিষ্ঠার রাজ্যের জীব এককোষী বা বহুকোষী। মনের রাজ্যের জীব কলোনিয়াল বা দলবদ্ধ অবস্থায় থাকে, কিন্তু প্রতিষ্ঠা একাও থাকতে পারে, কলোনিও করতে পারে। মনের রাজ্যের জীব আদি নিউক্লিয়াস বিশিষ্ট, প্রতিষ্ঠা রাজ্যের জীব সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। মনের রাজ্যের জীবে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে না, প্রতিষ্ঠা রাজ্যে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। মনের রাজ্যের ক্রোমাটিন বস্তুতে শুধু ডিএনএ থাকে, মনের রাজ্যের ক্রোমাটিন বস্তুতে শুধু ডিএনএ থাকে। প্রতিষ্ঠা রাজ্যের ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ প্রোটিন থাকে। মনের রাজ্যের কোষীয় অঙ্গাণু শুধু রাইবোজোম, প্রতিষ্ঠা রাজ্যের কোষীয় অঙ্গাণু হচ্ছে সকল কোষীয় অঙ্গাণু থাকে। মনের রাজ্যের জীব অ্যামাইটোসিস পদ্ধতিতে প্রজনন করে, আর প্রতিষ্ঠা মাইটোসিস প্রক্রিয়ায় অযৌন প্রজনন কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন করে। ভ্রূণ দিয়ে কোনো পার্থক্য হবে না, এটা বাদ দাও। আর উদাহরণ লিখতে পারো বৈসাদৃশ্যে, তবে উদাহরণটা আমি পছন্দ করি না। আর হচ্ছে লাস্টে চিত্র দিবা। তোমরা যারা লাইভে আছো কমেন্টস করে জানাবা তোমাদের এই অধ্যায়ে আর কোনো এই আজকের আলোচনা থেকে কোনো কোশ্চেন আছে কিনা। মনেরা প্রতিষ্ঠা সাদৃশ্য বৈসাদৃশ্য আমি আরেকবার বলছি। মনেরা রাজ্যের আর প্রতিষ্ঠা যে সাদৃশ্য হচ্ছে দুইজনই ফিলামেন্টাস হতে পারে। মনের রাজ্যের খাদ্যগ্রহণ পদ্ধতি প্রধানত শোষণ, কেউ কেউ ফটোসিনথেসিস করে। প্রতিষ্ঠাতেও দেখা যায় খাদ্যগ্রহণ পদ্ধতি শোষণ গ্রহণ বা ফটোসিনথেটিক। বৈসাদৃশ্য, মনের রাজ্যের জীব শুধুই এককোষী, প্রতিষ্ঠা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। মনেরা দলবদ্ধভাবে থাকে, কলোনিয়াল, প্রতিষ্ঠা একাও থাকতে পারে, দলবদ্ধ কলোনিয়ালও হতে পারে। মনের রাজ্যের আদি নিউক্লিয়াস বিশিষ্ট, প্রতিষ্ঠা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। মনের রাজ্যে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে না, প্রতিষ্ঠা রাজ্যে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত। মনের রাজ্যে ক্রোমাটিন বস্তুতে শুধুই ডিএনএ, প্রতিষ্ঠা রাজ্যে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ প্রোটিন তিনটা অংশ থাকে। মনের রাজ্যের কোষে শুধু রাইবোজোম,
প্রোটিস্ট রাজ্যের কোষে সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান। মনের রাজ্যের বংশবিস্তার অ্যামাইটোসিস, প্রোটিস্ট রাজ্যের বংশবিস্তার মাইটোসিস প্রক্রিয়া, যৌন প্রজনন কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন। তারপরে চাইলে বৈশাখ দৃশ্যে উদাহরণ দিতে পারো, চাইলে চিত্র দিতে পারো। এই হচ্ছে আজকের আলোচনা। অবশ্যই বৈশাখ দৃশ্যের শেষ অংশে চিত্র দিবা। তাহমিনা সুলতানা বৈশিষ্ট্যের শেষ অংশে চিত্র দিবা। আমি কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আমি প্রোটিস্ট রাজ্যের বৈশিষ্ট্য একবার বলে আজকের আলোচনার ইতি টানছি। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে এখনো করতে পারো। আমি আলোচনা করছি ইউক্যারিওটা বা প্রকৃত কোষের প্রোটিস্ট রাজ্যের বৈশিষ্ট্য নিয়ে। আমরা জানতে পারলাম ওরা এই রাজ্যে থাকে প্রোটোজোয়ার কিছু শৈবাল। প্রোটিস্ট রাজ্যে থাকে কিছু প্রোটোজোয়া কিছু শৈবাল। প্রোটোজোয়ার মধ্যে থাকতে পারে অ্যামিবা, চিত্র এঁকেছি, প্যারামিশিয়াম থাকতে পারে। শৈবাল এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। অ্যামিবা হচ্ছে একটা প্রোটোজোয়া যেখানে সাইটোপ্লাজম, সুগঠিত নিউক্লিয়াস, পানি গহ্বর, সংকোচনশীল গহ্বর, খাদ্য গহ্বর রেখেছি। ডায়াটম একটা এককোষী শৈবাল। এখন ওদের বৈশিষ্ট্য হচ্ছে ওরা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, একা থাকতে পারে, দলবদ্ধভাবে থাকতে পারে, মুক্তার মালার মতো ফিলামেন্ট বা সুতা তৈরি করতে পারে। সুগঠিত নিউক্লিয়াস মানে ক্রোমাটিন বস্তু সুন্দরভাবে নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত। ক্রোমাটিন বস্তুতে তিনটা অংশ থাকে, ডিএনএ, আরএনএ, প্রোটিন। কোষে সব থাকে, এন্ডোপ্লাজম জালিকা, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোজোম সব থাকে। খাবার খেতে পারে, শুষে নিতে পারে, গ্রহণ করতে পারে, সালোক সংশ্লেষণও করতে পারে। ওদের অযৌন প্রজনন হয় মাইটোসিস প্রক্রিয়ায়, আর যৌন প্রজনন হয় কনজুগেশন প্রক্রিয়ায়। কনজুগেশন কি? দুইটা বা ওদের জীব পাশাপাশি আসলে ওদের প্রান্তগুলা গলে একটা নালী তৈরি হয় শুক্রাণু ডিম্বাণু মিলনের জন্য। এই নালীকে বলে কনজুগেশন নালী। ওদের যে গ্যামেট দুইটা মানুষের মতো ভিন্ন না, ওদের গ্যামেট দুইটা দেখতে সেম। এই ধরনের গ্যামেট কে বলা হয় আইসোগ্যামেট। তাহলে গঠনগতভাবে এক কিন্তু আচরণ একটু ভিন্ন। শুক্রাণু চলাচল করতে পারে, ডিম্বাণু চলাচল করতে পারে না। তাহলে গঠনগতভাবে এক, জৈবনিক ভাবে ভিন্ন দুইটা গ্যামেটের মিলন ঘটে। ওদের ভ্রূণ তৈরি হয় না, আমাদের ভ্রূণ তৈরি হয়। আমাদের শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় জাইগোট, তারপরে একটা থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা হওয়ার পরে আমরা বড় হয়েছি। 16টা কোষ ভ্রূণ তৈরি হয়েছিল আমাদের। যেই বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় তাদের ভ্রূণ সঠিকভাবে গঠিত হয় না দেখে নষ্ট হয়ে যায়। আমাদের ভ্রূণ গঠিত হয় তারপরে আমরা বড় হই। আর ওদের এত কাহিনী নাই, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, জাইগোট হয়, বড় হয়ে যায়। ওদের ভ্রূণ গঠনের প্রয়োজন নাই। আশা করি আজকে তোমরা বুঝতে পেরেছো। এখানে আভা বলছে, ফারাত তাসনিম বলছে মনের প্রোটিস্ট দুই রাজ্যেই কি শৈবাল আছে? মনের যে শৈবালটা সেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। ফারাত তাসনিম মনের যে শৈবালটা নীলাভ সবুজ শৈবাল, ওইটা মেইনলি শৈবাল না, ওইটা ব্যাকটেরিয়া। ওই নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম লিখেছিলাম গত ক্লাসে, সায়ানোব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল আরেকটা নাম ছিল সায়ানোব্যাকটেরিয়া। গত ক্লাসের লেকচারটা ফলো করবা। তাহলে ওইটার নাম নীলাভ সবুজ শৈবাল মানে ওইটা শৈবালের মতো, কিন্তু মেইনলি ওইটা ব্যাকটেরিয়া। ফারাত তাসনিম তুমি ক্লিয়ার হলে আমাকে কমেন্টস করে জানাবা। মনের রাজ্যের যে হচ্ছে শৈবালটা লিখেছিলাম সেটা নীলাভ সবুজ শৈবাল, কিন্তু মেইনলি ওইটার আরেকটা নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তাহলে ওইটা মেইনলি ব্যাকটেরিয়া কিন্তু শৈবালের মতো বলে শৈবাল বলা হয়। আচ্ছা, আভা কোশ্চেন করেছে, সুভাতারণম আভা, যে দুটা চিত্র আঁকবো বৈশিষ্ট্যের মধ্যে নাকি একটা করে চিত্র আঁকবো? দুইটা চিত্র আঁকবো, এখন সময় আছে। পরীক্ষার যখন সময় কম থাকবে একটা করে চিত্র আঁকবো, এখন দুটি করে চিত্র আঁকবো। মাহমুদা খানম কোশ্চেন করেছে মানুষ কি অযৌন প্রজনন করে কিনা? মানুষ কোনোদিন অযৌন প্রজনন করতে পারে না, মানুষের যৌন প্রজনন হবে। মানুষের শুক্রাণু ডিম্বাণু মিলন ছাড়া অযৌন প্রজনন হয় না। মানুষের আঙ্গুল কেটে লাগাই দিলে কি আরেকটা মানুষ হবে? মানুষের যৌন প্রজনন অযৌন প্রজনন হয় না। মাহমুদা খানম, তাহলে আজকে আলোচনা এতটুকুই রাখতে চাচ্ছি, বিদায় নিতে চাচ্ছি সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। কারো কোনো প্রশ্ন তারপরেও থাকলে গ্রুপে পোস্ট করে দিবা প্রশ্ন, আমি অ্যানসার হচ্ছে লিখে দিব। তাহলে আজকের মতো বিদায় নিতে চাই, সবাইকে অনুরোধ করছি বাড়ির কাজ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।